এক কোটিপতি বিধবা মহিলা এক অটোওয়ালার সাথে যা করল তাতে মানবতা নড়ে গেল। কলকাতার ব্যস্ত রাজপথ আর গগনচুম্বী অট্টালিকার ভিড়ে এক রাজকীয় এবং আলিশান বাংলো দাঁড়িয়েছিল। বাইরে থেকে যারা সেই প্রাসাদের কারুকার্য দেখত তাদের মনে হতো এই অট্টালিকার ভেতরে নিশ্চয়ই পৃথিবীর সবথেকে সুখী কোনো মানুষ বাস করেন। কিন্তু সেই বিশাল বাংলোর চার দেয়ালের ভেতরে থাকা মহিলাটি প্রতি রাতে নিজের চোখের জলে বালিশ ভিজিয়ে ঘুমাতেন। তার নাম ছিল শ্রেয়সী চ্যাটার্জি। শ্রেয়সী ছিলেন দেশের একজন নামকরা বিজনেস টাইকুন, অগণিত টেক্সটাইল কোম্পানির মালিক। তার ব্যাংক ব্যালেন্স ছিল কোটি কোটি টাকা, গ্যারেজে থাকত দামি বিদেশি গাড়ি, আর সেবার জন্য ছিল ডজনখানেক চাকর-বাকর। কিন্তু তবুও তার চোখের কোণে সব সময় একটা বিষণ্ণ শূন্যতা বিরাজ করত, কারণ শ্রেয়সী ছিলেন অকাল বিধবা। মাত্র ৩ বছর আগে এক কালবৈশাখীর রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার স্বামী আকাশ চ্যাটার্জি তাকে একা ফেলে পরলোকে চলে গিয়েছিলেন। সেই দুর্ঘটনা শুধু আকাশকেই কেড়ে নেয়নি, বরং সেটি শ্রেয়সীর হাসি, তার বেঁচে থাকার ভরসা এবং তার সুন্দর দুনিয়াটাকেও ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সেই অভিশপ্ত দিনের পর শ্রেয়সী নিজেকে উন্মাদের মতো কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মিটিং, নতুন প্রজেক্টের ডিল আর শুধু নাম্বারের খেলা, যাতে তার মনকে এক মুহূর্তের জন্যও আকাশের কথা ভাবার সুযোগ না দেওয়া হয়। কিন্তু রাত বড় নির্দয় আর নিস্তব্ধ হয়। প্রতি রাতে সেই একই ঘরে, সেই একই বিশাল বিছানায় যেখানে একসময় আকাশ তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেত, আজ সেখানে শুধু এক ভয়ঙ্কর শূন্যতা হাহাকার করত। এক মেঘলা সকালে শ্রেয়সীকে এক অত্যন্ত জরুরি বোর্ড মিটিংয়ে যেতে হতো। হঠাৎই তার ব্যক্তিগত ড্রাইভার ফোন করে জানালো, ম্যাডাম, গাড়ির ইঞ্জিনটা খুব খারাপ হয়ে গেছে, সারিয়ে আনতে বেশ খানিকটা সময় লাগবে। শ্রেয়সীর সাধারণত রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু আজ তার মধ্যে এক অদ্ভুত ক্লান্তি কাজ করছিল। সে জীবনে প্রথমবার এক অভাবনীয় সিদ্ধান্ত নিল। সে আজ কোনো লাক্সারি গাড়ি নয়, বরং অটো নিয়েই গন্তব্যে পৌঁছাবে। বাংলোর ফটকের বাইরে দাঁড়িয়েছিল এক পুরনো ঘষা খামচা হলুদ সবুজ অটো। অটোচালকের বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে। পরনে খুব সাধারণ পোশাক, কিন্তু মুখে এক আকাশ পরিশ্রমের ছাপ স্পষ্ট। দিদিমণি, কোথায় যেতে হবে আপনাকে? তার গলায় এক অকৃত্রিম নম্রতা ঝরে পড়ছিল। শ্রেয়সী গন্তব্যের নাম বলল এবং অটো চলতে শুরু করল। শহরের ব্যস্ত ট্রাফিক জ্যামের মাঝ দিয়ে অটো যখন এঁকে বেঁকে চলছিল, জানালার কাঁচ দিয়ে বাইরের দুনিয়া দেখতে দেখতে শ্রেয়সী হঠাৎ অতীতে হারিয়ে গেলেন। ঠিক তখনই অটোওয়ালা আয়না দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, যদি আপনি কিছু মনে না করেন তবে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? শ্রেয়সী চমকে উঠলেন, কারণ সাধারণত সাধারণ মানুষ তার আধিজাত্য দেখে প্রশ্ন করতে ভয় পায়। হ্যাঁ, জিজ্ঞেস করুন, সে খুব ধীর গলায় উত্তর দিল। আপনাকে কেন জানি খুব বিষণ্ণ আর একা লাগছে, অটোওয়ালা সোজাসুজি বলল। আচ্ছা ম্যাডাম, আপনাদের মতো ধনী লোকেরাও কি জীবনের কাছে এতটা দুঃখী হতে পারে? এই সরল প্রশ্নটা তীরের মতো শ্রেয়সীর বুকে বিঁধল। শ্রেয়সী কিছু মুহূর্ত নিশ্চুপ হয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। তারপর জীবনে প্রথমবার কোনো অপরিচিত মানুষের সামনে মন খুলে বললেন, দুঃখ তো আর ব্যাংক ব্যালেন্স দেখে আসে না ভাই, দুঃখ তো মানুষের ভাগ্য দেখে আসে। অটোওয়ালা মৃদু হাসল। ঠিক বলেছেন ম্যাডাম, আমার কাছে কোটি কোটি টাকা নেই ঠিকই, কিন্তু আমার বৃদ্ধ মা আজও আমার অপেক্ষায় ঘরে বেঁচে আছেন, তাই আমি নিজেকেই পৃথিবীর সবথেকে ধনী মানুষ মনে করি। শ্রেয়সীর চোখ দুটো জলে ভরে এলো। এক সাধারণ অটোচালকের মুখে এত গভীর কথা! মিটিং শেষ হওয়ার পর শ্রেয়সী ইচ্ছে করেই অন্য কোনো গাড়ি না নিয়ে সেই অটোটাকেই আবার ফোন করে ডাকলেন। তিনি নিজেও জানতেন না কেন, কিন্তু এই সাধারণ মানুষটার সাথে কথা বলে তার বুকের পাথরটা যেন হালকা লাগছিল। ফেরার পথে হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল। প্রচণ্ড দুর্যোগ। অটোওয়ালার সাথে সাথে গাড়ি রাস্তার একপাশে দাঁড় করালো এবং একটা বড় প্লাস্টিক কভার বের করে পেছনের আসনে বসা শ্রেয়সীকে খুব সাবধানে ঢেকে দিল। ম্যাডাম, সাবধানে থাকুন, ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে। শ্রেয়সীর হঠাৎ মনে পড়ল তার স্বামী আকাশও ঠিক এভাবেই মেঘলা দিনে তাকে আগলে রাখত। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল। অটোওয়ালা ভয় পেয়ে গেল। ম্যাডাম, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? শ্রেয়সী মাথা নাড়লেন এবং রুদ্ধস্বরে বললেন, না রে ভাই, আপনি তো আজ এমন কিছু করে দিলেন যা আমার নিজের আত্মীয়রাও এখন আর করে না। অটোওয়ালা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, ম্যাডাম, দুঃখ তো ভাগ করে নিলে কমে যায়। যদি আপনার মন চায় তবে আমাকে সব বলতে পারেন। আর সেদিন
এক কোটিপতি অহংকারী সমাজ যাকে চেনে সেই মহিলা এক অটোওয়ালার সামনে তার ভাঙা হৃদয়ের সবটুকু হাহাকার উজাড় করে দিলেন। তিনি বললেন কিভাবে তার পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে গেল, কিভাবে অগাধ টাকা থাকা সত্ত্বেও তিনি এক ফোঁটা শান্তিও কিনতে পারলেন না। অটোওয়ালা খুব মনোযোগ দিয়ে সব শুনতে থাকল, কোনো জেরা না করে, কোনো বিচার না করে, ঠিক যেন একজন একান্ত আপনজন যেভাবে শোনে। যখন অটো বাংলোর প্রধান ফটকের সামনে থামল, শ্রেয়সী ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা চালকের দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু অটোওয়ালা হাত জোড় করে বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করল। না ম্যাডাম, আমার ঘাম জোরানো পরিশ্রমের দাম সেটুকুই যা মিটারে উঠেছে। শ্রেয়সীর ঠোঁটের কোণে প্রথমবার একচিলতে অকৃত্রিম হাসি ফুটে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম বিপ্লব, অটোওয়ালা জানাল। শ্রেয়সী মনে মনে নামটা কয়েকবার উচ্চারণ করলেন, বিপ্লব। তিনি তখনও জানতেন না যে এই নামটাই তার একঘেয়ে জীবনের মোড় ঘুরিয়ে এক নতুন অধ্যায় লিখতে চলেছে। যখন শ্রেয়সী বাংলোর দরজা বন্ধ করলেন, তখন চার দেওয়ালের প্রাসাদটা আগের চেয়ে বেশি ফাঁকা লাগতে শুরু করল। কিন্তু আজ প্রথমবার এই নিস্তব্ধতা দেখে তার ভয় লাগল না, বরং তার মনের কোণে একটা সুর বাজছিল, পৃথিবীতে আজও নিঃস্বার্থ ভালো মানুষ বেঁচে আছে। সেই রাতে শ্রেয়সী অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলেন না। বারবার তার বিপ্লবের সেই তেজদীপ্ত চেহারার কথা মনে পড়তে লাগল, তার সেই অমূল্য কথা, মা বেঁচে আছেন তাই আমিই সবথেকে ধনী। শ্রেয়সী বিছানায় এপাশ ওপাশ করতে করতে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন, কাশ আমিও যদি ওর মতো করে জীবনটাকে ইতিবাচকভাবে দেখতে পারতাম। পরের দিন সকালে শ্রেয়সী তার পুরনো ড্রাইভারকে পাকাপাকিভাবে ছুটি দিয়ে দিলেন। তিনি কেন এটা করলেন সেটা নিজের মনকেও বললেন না। তিনি বাংলোর বাইরে পা রাখতেই অবাক হয়ে গেলেন, সেখানে সেই জরাজীর্ণ অটো আর সেই বিপ্লব হাসি মুখে দাঁড়িয়ে আছে। বিপ্লব তাকে দেখেই মাথা নিচু করে শ্রদ্ধা জানিয়ে বলল, নমস্কার ম্যাডাম। শ্রেয়সী হেসে জিজ্ঞেস করলেন, আজ এত তাড়াতাড়ি চলে এসেছ যে? বিপ্লব হালকা হাসির সাথে উত্তর দিল, কিছু যাত্রী সবার ভাগ্যে রোজ মেলে না ম্যাডাম, তাদের হারানো ঠিক নয়। শ্রেয়সীর হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। তিনি নিঃশব্দে অটোতে গিয়ে বসলেন। আজ শ্রেয়সী তার অফিসের সব মিটিং বাতিল করে দিয়েছিলেন। তিনি বিপ্লবকে বললেন, আজ আমাকে কোনো বিলাসবহুল অফিসে যেতে হবে না বিপ্লব, আজ আমাকে তোমার চেনা এই শহরটা ঘুরিয়ে দেখাও। বিপ্লব আয়না দিয়ে তাকে একবার দেখে নিল। ম্যাডাম, এই শহর মানুষকে অনেক রং দেখায়, সুখ যেমন আছে ঠিক তেমনি যন্ত্রণাও আছে। আমি আজ সব দেখতে চাই। শ্রেয়সী জেদ করলেন। অটো চলতে শুরু করল আর কলকাতার অলিগলির ভেতরের আসল ছবিটা সামনে ফুটে উঠতে লাগল। ফুটপাতে শুয়ে থাকা ক্ষুধার্ত বাচ্চা, আবর্জনা থেকে খাবার খুঁজে নেওয়া অসহায় বৃদ্ধা, আর এক মায়ের কোলে কুঁকড়ে থাকা অসুস্থ শিশু, যাদের চোখে শুধু হাহাকার। শ্রেয়সীর গলা ধরে এল। সে প্রশ্ন করল, বিপ্লব, মানুষ এত চরম কষ্টের মধ্যেও কিভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে? বিপ্লব শান্ত কণ্ঠে উত্তর দিল, ম্যাডাম, যাদের কাছে কোনো বিকল্প পথ খোলা থাকে না, তারা পরিস্থিতির সাথে আপোষ করে নিয়েই টিকে থাকতে শেখে। কিছুক্ষণ পর বিপ্লব তার অটোটা একটা ছোট্ট চায়ের দোকানের সামনে থামাল। ম্যাডাম, যদি আপনি মনে না করেন তো জানাই, আমার মা এখানেই বসে চা খান, আজ ওনার সাথে একটু দেখা করে নেবেন কি? শ্রেয়সী একটু ইতস্তত করলেন, কিন্তু তারপর ধুলোমাখা রাস্তায় নেমে গেলেন। সেখানে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন, পরনে জীর্ণ সাদা শাড়ি, কাঁপতে থাকা হাত, কিন্তু চোখে অপরিসীম মমতা। মা! বিপ্লব ডাক দিল। বৃদ্ধা মহিলা শ্রেয়সীকে ভালো করে দেখলেন আর সাথে সাথে বলে উঠলেন, আরে বৌমা, তুই দেখতে কত সুন্দর রে! শ্রেয়সী আকাশ থেকে পড়লেন। বিপ্লব লজ্জিত হয়ে বলল, মা, ইনি ম্যাডাম। কিন্তু শ্রেয়সীর চোখ জলে ভরে এলো। মা, তার মুখ দিয়েও শব্দটা আপনা আপনি বেরিয়ে এলো। বৃদ্ধা মহিলা মমতায় শ্রেয়সীর মাথায় হাত রাখলেন। খুব সুখে থাকো মা, ভগবান তোমার সব দুঃখ ঘুচিয়ে দেবেন। সেই একটা পবিত্র স্পর্শে শ্রেয়সী সেই পরম আপনত্ব ফিরে পেলেন, যা তিনি বছরের পর বছর ধরে খুঁজছিলেন। চা খেতে খেতে শ্রেয়সী জানতে পারলেন যে বিপ্লবের স্ত্রী অনেক আগে তাকে ছেড়ে চলে গেছে, কারণ সে এক গরিব অটোওয়ালার সাথে জীবন কাটাতে চায়নি। কিন্তু বিপ্লব কোনোদিন কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি। সে শুধু মাকে আগলে রেখেছে আর নিজের সততাকে সম্বল করে লড়ে গেছে। শ্রেয়সীর গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। বিপ্লব, তোমার কি কোনোদিন ভাগ্যের ওপর রাগ হয়নি? বিপ্লব হেসে উত্তর দিল, ম্যাডাম, রাগ তো আর পেট ভরায় না, আর প্রতিশোধ নিলে তো মায়ের ওষুধের টাকা আসবে না। এই কথাগুলো শুনে শ্রেয়সীর হৃদয়ের কঠোরতা যেন পুরোপুরি গলে গেল।
সন্ধ্যায় ফেরার সময় শ্রেয়সী একটা বড় প্যাকেট বিপ্লবের হাতে দিলেন। এটা নিজের কাছে রাখো। বিপ্লব প্যাকেট খুলে দেখল তার ভেতরে মায়ের জন্যে অনেক দামি ওষুধ আর পথ্য। ম্যাডাম, এগুলো তো খুব দামি। শ্রেয়সী বললেন, আজ তুমি আমাকে সত্যিকারের মানবতা শিখিয়েছ বিপ্লব। এটা সেই শিক্ষার একটা ছোট্ট দক্ষিণা মনে করে গ্রহণ করো। বিপ্লবের চোখেও আজ আনন্দাশ্রু দেখা গেল। সে প্রথমবার কোনো প্রচণ্ড ধনী মানুষকে এতটা মহানুভব হতে দেখল। যখন অটো বাংলোর সামনে থামল, বিপ্লব বিদায় জানিয়ে বলল, ম্যাডাম, কাল আবার আসব তো? শ্রেয়সী ধীরভাবে মাথা নাড়লেন। হ্যাঁ বিপ্লব, কালও আসবে এবং তার পরের দিনও। বাংলোর দরজা বন্ধ হল ঠিকই, কিন্তু শ্রেয়সীর মনের বন্ধ দরজাগুলো আজ পুরোপুরি খুলে গিয়েছিল। তিনি জানতেন না এই সম্পর্কের শেষ কোথায়, কিন্তু এইটুকু অনুভব করতে পারছিলেন যে এই গল্প শুধু সাধারণ বন্ধুত্বের সীমায় আটকে থাকবে না। পরের দিন সকালে শ্রেয়সী খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লেন। আজ কোনো অফিসের টেনশন ছিল না, ছিল এক অদ্ভুত অস্থিরতা, যা মানুষ নিজের একান্ত আপনজনের সাথে দেখা করার আগে অনুভব করে। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। পরনে দামি শাড়ি আর সাধারণ সাজ, কিন্তু চোখের সেই হারানো জেল্লা ফিরে এসেছে। তিনি নিজেই নিজেকে প্রশ্ন করলেন, এক সাধারণ অটোওয়ালার জন্য আমি কেন এত ব্যাকুল হচ্ছি? বিপ্লব যথারীতি সময়মতো উপস্থিত হল, কিন্তু আজ তার চোখের ভাষা ভিন্ন ছিল। শ্রেয়সী বাইরে আসতেই বিপ্লব ইতস্তত করে বলল, ম্যাডাম, আজ আমি আপনাকে এক বিশেষ জায়গায় নিয়ে যেতে চাই। শ্রেয়সী হাসিমুখে বললেন, আজ তুমি আমাকে সরাসরি তোমার ঘরে নিয়ে চলো। বিপ্লব থমকে গেল। আমার সেই ভাঙা ঘরে আপনি যাবেন? হ্যাঁ, শ্রেয়সী দৃঢ়ভাবে বললেন। বিপ্লব কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, ম্যাডাম, ওটা খুব নোংরা এলাকা, আর আমার ঘরটাও খুব ছোট। শ্রেয়সী নরম সুরে জিজ্ঞেস করলেন, বিপ্লব, তোমার ঘর কি তোমার বিশাল মনের দুনিয়াটার মতো স্বচ্ছ নয়? বিপ্লব মাথা নিচু করল। শ্রেয়সী এবার একটু কড়া গলায় বললেন, বিপ্লব, আজ আমি শহরের চাকচিক্য দেখতে নয়, মানুষের মনুষ্যত্ব দেখতে যাচ্ছি। অটো এক সরু গলির ভেতরে গিয়ে থামল। চারদিকে নর্দমার গন্ধ আর বস্তির ঘিঞ্জি পরিবেশ, কিন্তু এক কোণায় ছিল একটি ছোট কিন্তু খুব পরিপাটি ঘর। বিপ্লবের মা দরজাতেই দাঁড়িয়েছিলেন। এসে গেছিস বৌমা? তিনি খুশিতে ডগমগ হয়ে বললেন। শ্রেয়সীর গলা কান্নায় বুজে এল। তিনি নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলেন। সেদিন শ্রেয়সী আভিজাত্য ভুলে মাটির মেঝেতে বসে বিপ্লবের মায়ের হাতের রান্না করা সাধারণ ডাল আর তরকারি খেলেন। প্রতিটা গ্রাসের সাথে তার মনে হচ্ছিল যেন তিনি কোনো মাল্টিমিলিয়নেয়ার নন, বরং এক সাধারণ তৃপ্ত নারী। কিন্তু সব গল্পে সুখের অধ্যায় খুব বেশি দিন টেকে না। পরের দিনই শ্রেয়সীর জীবনের নতুন ঝড় বয়ে এল। তার অফিসে আর চারপাশের সমাজে গুজব রটে গেল। বিখ্যাত বিজনেস ওমেন শ্রেয়সী চ্যাটার্জি রোজ এক সামান্য অটোওয়ালার সাথে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন। বোর্ড মিটিংয়ে এক বয়োজ্যেষ্ঠ ডিরেক্টর সরাসরি বললেন, ম্যাডাম, এটা আমাদের কোম্পানির ইমেজের আর আপনার স্ট্যাটাসের জন্য চরম কলঙ্কজনক। অন্য একজন টিপ্পনী কেটে বলল, সোশ্যাল মিডিয়ায় লোকে আজেবাজে কথা বলছে। শ্রেয়সী শান্তভাবে উত্তর দিলেন, আমার কঠোর পরিশ্রম আর মেধা কি একটা অটোটে চড়লেই ধুলোয় মিশে যায়। পুরো বোর্ডরুম স্তব্ধ হয়ে গেল। অন্যদিকে বিপ্লবকেও সমাজ ছেড়ে কথা বলল না। অটো স্ট্যান্ডে অন্য চালকরা তাকে নিয়ে বিদ্রূপ করতে শুরু করল। কিরে বিপ্লব, এখন তো তুই রাতারাতি কোটিপতি হয়ে যাবি, ম্যাডামের ওপর কি জাদু করলি বলতো? বিপ্লবের মাথা অপমানে ঝুঁকে গেল। সে বাড়ি ফিরতেই মা দেখিলেন ছেলের মন খারাপ। বাবা, তোর মুখটা আজ এত শুকিয়ে গেছে কেন? বিপ্লব ডুকরে কেঁদে উঠল। মা, আমি ম্যাডামের জগতের যোগ্য নই, লোকে ওনাকে নিয়ে নোংরা কথা বলছে। মা তার হাত শক্ত করে ধরলেন। বাবা, লোকে তো ভগবানকেও ছাড়ে না, তুই শুধু নিজের সততা ধরে রাখিস। সন্ধ্যায় যখন বিপ্লব অটো নিয়ে এলো না, শ্রেয়সী দুশ্চিন্তায় পাগল হয়ে গেলেন। তিনি নিজেই গাড়ি চালিয়ে সেই বস্তির গলিতে পৌঁছালেন। বিপ্লবকে যখন চোখের সামনে দেখলেন, শ্রেয়সী অবাক হলেন। বিপ্লব, তুমি আজ আসনি কেন? বিপ্লব কোনো উত্তর দিল না। বিপ্লব, আমার দিকে তাকাও। শ্রেয়সীর গলা কাঁপছিল। যদি আমি তোমার সমস্যার কারণ হই, তবে সেটা আমাকে বলো। বিপ্লবের চোখ জলে টলমল করছিল। ম্যাডাম, আপনি অনেক উঁচুর মানুষ, আর আমি নগণ্য এক চালক মাত্র। শ্রেয়সী প্রথমবার চিৎকার করে বললেন, তোমার দারিদ্র্য আমার চোখে কোনোদিন ছোট ছিল না বিপ্লব, কিন্তু তোমার এই ভয় আমাকে আজ ভেঙে দিচ্ছে। বিপ্লব বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। শ্রেয়সী কাঁদতে কাঁদতে বললেন,
আমি জীবনে আমার আকাশকে হারিয়েছি বিপ্লব, নতুন করে এই আপনত্ব হারানোর ক্ষমতা আমার নেই। বিপ্লব আবেগপ্রবণ হয়ে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, ম্যাডাম! পেছনে শ্রেয়সীর এক ধূর্ত আত্মীয় দাঁড়িয়েছিল, যার নজর ছিল শ্রেয়সীর বিশাল সম্পত্তির ওপর। আপনি এই নোংরা বস্তিতে, এই ছোট জাতের মানুষের ঘরে? তার চোখে মুখে ঘৃণা বিষের মতো ছড়িয়ে পড়ল। বিপ্লব ভয়ে পিছিয়ে গেল, কিন্তু শ্রেয়সী এক পা এগিয়ে এসে সবার সামনে ঘোষণা করলেন, হ্যাঁ, আমি এখানেই এসেছি, কারণ এই নর্দমার মাঝেই আমি আসল মানুষের সন্ধান পেয়েছি। পুরো বস্তি নিথর হয়ে গেল। সেই রাতে শ্রেয়সী আর বিপ্লব দুজনেই নির্ঘুম রাত কাটালেন। একজন লড়ছিলেন নিজের মর্যাদা আর আভিজাত্যের সাথে, অন্যজন লড়ছিলেন নিজের দারিদ্র্য আর হীনমন্যতার সাথে। দুজনেই জানতেন এখন আর পিছু হটার পথ নেই। যখন দুটো রক্তাক্ত ও ভাঙা মন একে অপরের অবলম্বন হয়ে দাঁড়ায়, তখন জগতের কোনো দেওয়ালই তাদের আলাদা করতে পারে না। কিন্তু তারা জানতেন না যে এই লড়াইয়ের পথে আরও কত বিষাক্ত কাঁটা ছড়িয়ে আছে। পরের কয়েকদিন শ্রেয়সীর জীবন যেন এক রণক্ষেত্রে পরিণত হল। অফিসে কাজের চেয়ে বেশি গুঞ্জন চলতে লাগল, ওই শয়তান অটোওয়ালা নিশ্চয়ই ম্যাডামকে ব্ল্যাকমেল করছে, না হলে এমন শিক্ষিত মহিলা কেন ওই অশিক্ষিত লোকের পেছনে ঘুরবে। শ্রেয়সী সব শুনেও মৌন হয়ে রইলেন, কিন্তু প্রতিটা বিদ্রূপ তার কলিজায় তপ্ত শলাকার মতো বিঞ্চছিল। একদিন শ্রেয়সীর ব্যক্তিগত উকিল এসে এক দুঃসংবাদ দিলেন, ম্যাডাম, আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার জন্য আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। শ্রেয়সীর হাত থেকে কলমটা খসে পড়ল। কি বললে? উকিল গম্ভীর হয়ে বললেন, যদি তারা প্রমাণ করতে পারে যে আপনি কোনো কুমতলববাজের প্রভাবে এসে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, তবে আপনার সমস্ত সম্পত্তি আর কোম্পানির মালিকানা তারা নিজেদের কবজায় নিয়ে নেবে। শ্রেয়সী বুঝে গেলেন এই লড়াই এখন আর শুধু ভালোবাসার নয়, বরং এটা মানবতা বনাম লোভের এক চরম পরীক্ষা। অন্যদিকে বিপ্লবের ওপরও হামলা হল। এক সন্ধ্যায় স্ট্যান্ডে একদল গুন্ডা তাকে ঘিরে ধরল। খুব বেশি ডানা গজিয়েছে তোর, তাই না? একজন তার কলার চেপে ধরল। কত টাকা বাগিয়েছিস ওই মহিলার কাছ থেকে? বিপ্লব প্রতিবাদের সুরে বলল, আমি পরিশ্রম করি ভাই, কারো দান খাই না। পরের মুহূর্তেই তাকে মাটিতে ফেলে অমানসিকভাবে পেটানো হল। মনে রাখিস, এক গুন্ডা তার কানে ফিসফিস করে বলল, যদি ওই মহিলার ছায়া থেকে দূরে না যাস, তবে পরের বার তোকে শ্মশানে পাঠানো হবে। বিপ্লব রক্তাক্ত অবস্থায় কোনোমতে বাড়ি পৌঁছাল। মা তাকে দেখে আর্তনাদ করে উঠলেন, বাবা, কে তোর এই হাল করল? বিপ্লব চোখের জল মুছে বলল, মা, আমি শ্রেয়সী ম্যাডামের থেকে দূরে থাকব, এটাই আমাদের জন্য মঙ্গল। মা তখন দৃঢ় কণ্ঠে বললেন, ভয়ের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত কোনোদিন সুখ আনে না বাবা। পরের দিন বিপ্লব আর রাস্তায় বেরোল না। শ্রেয়সী ঘণ্টার পর ঘণ্টা বাংলোর বাইরে অপেক্ষা করলেন। ফোনেও বিপ্লবকে পেলেন না। তিনি উৎকণ্ঠা নিয়ে আবার সেই বস্তিতে ছুটলেন। দরজায় বিপ্লবকে রক্তাক্ত আর ব্যান্ডেজ করা অবস্থায় দেখে শ্রেয়সী চিৎকার করে উঠলেন, কে করেছে এই জঘন্য কাজ? বিপ্লব মাথা নিচু করে রইল। ম্যাডাম, আপনার এখানে আসা ঠিক হচ্ছে না। শ্রেয়সী ফুপিয়ে কেঁদে উঠলেন, বিপ্লব, আমার আভিজাত্যের কারণে আজ তোমাকে এই মার সহ্য করতে হল। বিপ্লব দীর্ঘশ্বাস ফেলে বলল, না ম্যাডাম, আসলে সমাজ আমাকে আমার অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সেই সন্ধ্যায় শ্রেয়সীর সেই ধূর্ত আত্মীয়রা ৫ লাখ টাকার একখানা চেক নিয়ে বিপ্লবের ভাঙ্গা ঘরে হানা দিল। এই নাও ছোকরা, ৫ লাখ টাকা, একজন তাচ্ছিল্য করে বলল। ওই মহিলার থেকে চিরতরে দূরে সরে যাও, তোমার জীবন রাজার হালে কাটবে। বিপ্লবের মা ধীর পায়ে এগিয়ে এসে চেকটা হাতে নিলেন। আত্মীয়দের মনে হল সওদা বুঝি মিটে গেল, কিন্তু পরের মুহূর্তেই মা সেই চেকটা কুচি কুচি করে ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দিলেন। আমার ছেলের আত্মসম্মান তোমাদের এই নোংরা টাকার চেয়ে অনেক বড়। সেই তেজ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। শ্রেয়সী আড়াল থেকে সব দেখছিলেন, আর তার দু চোখ দিয়ে গর্বের অশ্রু ঝরছিল। সেই রাতে শ্রেয়সী এক অকল্পনীয় সাহসী সিদ্ধান্ত নিলেন। পরদিন সকালে তিনি এক জরুরি প্রেস কনফারেন্স ডাকলেন। শত শত ক্যামেরার সামনে দাঁড়িয়ে শ্রেয়সী দৃপ্ত কণ্ঠে বললেন, আমি সারা জীবন শুধু টাকা কামিয়েছি ঠিকই, কিন্তু সত্যিকারের মানবতা আর ভালোবাসা কি তা আমাকে এক সামান্য হটোওয়ালা শিখিয়েছে। পুরো শহরে হুলস্থুল পড়ে গেল। ইন্টারনেটে আলোচনা সমালোচনার ঝড় উঠল, কিন্তু শ্রেয়সী আজ নির্ভয়। তিনি সরাসরি বিপ্লবের কাছে গেলেন। বিপ্লব, তার গলা আবেগে কাঁপছিল, আমি তোমাকে আবারও বিপদের মুখে ঠেলে দিতে এসেছি।
বিপ্লব নিরুত্তর। আমি একা এই সমাজের সাথে লড়তে পারছি না বিপ্লব। তুমি কি আমার সাথে থাকবে? তুমি পাশে থাকলে আমি গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। বিপ্লব এবার সরাসরি শ্রেয়সীর চোখের দিকে তাকাল। ম্যাডাম, আমি গরিব ঠিকই, কিন্তু কাপুরুষ নই। শ্রেয়সী যেন নতুন জীবন ফিরে পেলেন। কিন্তু দুর্ভাগ্যের শেষ তখনও হয়নি। কোর্ট থেকে নোটিশ এলো, শ্রেয়সীর বাড়ি থেকে তাকে উচ্ছেদের আদেশ দেওয়া হয়েছে। তার তিল তিল করে গড়া সাম্রাজ্য তার থেকে কেড়ে নেওয়া হচ্ছিল। শ্রেয়সী কান্নায় ভেঙে পড়লেন। বিপ্লব তার হাত ধরে বলল, ম্যাডাম, আজ যদি আপনি পথের ভিখারিও হয়ে যান, তবুও জানবেন আপনি একা নন। আমার এই ছোট্ট ঘরে আপনার অধিকার কোনো রাজপ্রাসাদের চেয়ে কম হবে না। শ্রেয়সী বিপ্লবের বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগলেন। সেই রাতে শ্রেয়সী প্রথমবার বিপ্লবের মায়ের পায়ের কাছে মাথা রাখলেন। মা, যদি আপনার ছেলে আমার অন্ধকার জীবনের আলো হতে পারে, তবে আমি কি আপনার ছেলের ঘরের ঘরণী হতে পারি? মায়ের চোখের জল শ্রেয়সীর মাথায় আশীর্বাদ হয়ে ঝরে পড়ল। মেয়ে, জীবনের রোদ বৃষ্টি একসাথে ভাগ করে নেওয়ার নামই তো সংসার। বিপ্লব এই অভাবনীয় প্রস্তাব শুনে বিমোহিত হয়ে গেল। কিন্তু সমাজের শেষ আঘাত তখনও বাকি ছিল। পরদিন সকালে বাংলোর বাইরে শত শত সাংবাদিকের ভিড়। আপনি কি সত্যি এক অটোচালককে বিয়ে করছেন? এটা কি কোনো পাবলিসিটি পাওয়ার কৌশল? শ্রেয়সী কোনো উত্তর দিলেন না। তার মুখে আজ শুধু প্রশান্তি ছিল। আজই আদালতের চূড়ান্ত রায় আসার কথা। কোর্টে শ্রেয়সীর বিরুদ্ধে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হল যে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন এবং একজন সাধারণ অটোচালকের প্ররোচনায় ভুল পথে চলছেন। বিচারপতি শ্রেয়সীকে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো আত্মপক্ষ সমর্থন করার আছে? শ্রেয়সী ধীর পায়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ মহামান্য বিচারক, আমি হয়তো বিধবা, কিন্তু আমি পাগল নই। যদি কোনো নিচুতলার মানুষের থেকে সততা আর মানবতা শেখাটা অপরাধ হয়, তবে আমি সেই অপরাধে অপরাধী। কোর্টরুমে গুঞ্জন শুরু হল। এরপর বিচারপতি বিপ্লবকে সাক্ষ্য দিতে ডাকলেন। বিপ্লব খুব সাধারণ পোশাকে বিনম্রভাবে দাঁড়াল। জজ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো বিশেষ উদ্দেশ্যে শ্রেয়সী চ্যাটার্জিকে প্ররোচিত করছ? বিপ্লব মাথা উঁচু করে পূর্ণ আত্মমর্যাদায় বলল, না হুজুর, আমি আজও অটো চালিয়েই জীবন কাটাই। আমি ম্যাডামের কাছে কোনোদিন কিছু চাইনি। যদি উনি আজ আমাকে ছেড়ে চলে যান, তবুও আমি ওনার মঙ্গলের জন্যই প্রার্থনা করব। পুরো আদালত কক্ষ যেন এক পবিত্র নীরবতায় ঢেকে গেল। বিচারপতি সব শুনে রায় দিলেন, কোনো প্রাপ্তবয়স্ক মহিলার কাউকে ভালোবাসা বা কারো সাথে জীবন কাটানো মানসিক অসুস্থতা নয়। এই আবেদন ভিত্তিহীন বলে খারিজ করা হল। শ্রেয়সীর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। কোর্টের বাইরে বেরিয়ে শ্রেয়সী সবার সামনে বিপ্লবের হাত শক্ত করে ধরলেন। মিডিয়ার শত শত ক্যামেরার ঝলকানি উপেক্ষা করে তিনি উঁচু গলায় বললেন, আজ আমি চাইলে আমার সব প্রতিপত্তি ত্যাগ করতে পারি, কিন্তু এই মানুষটাকে আমি কোনো দিন ছাড়ব না। ভিড়ের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে বলল, আপনার লজ্জা করে না এক অটোওয়ালার হাতে হাত রাখতে? শ্রেয়সী ঘুরে দাঁড়িয়ে বললেন, লজ্জা আমার তখন হতো যখন আমি মানুষ হয়ে অন্য এক মানুষকে নিচু মনে করতাম। পুরো এলাকা তখন নিস্তব্ধ হয়ে গেল। কিছুদিন পর কোনো বিলাসবহুল আয়োজন ছিল না কোনো নামী ভিআইপি মেহমান। কলকাতার এক প্রাচীন মন্দিরে বিপ্লবের মা আর কয়েকজন হিতৈষীর উপস্থিতিতে শ্রেয়সী এক সাধারণ লাল শাড়ি পরে দাঁড়িয়েছিলেন। বিপ্লব খুব সাবধানে কাঁপতে থাকা হাতে সিঁদুর আর মঙ্গলসূত্র নিয়ে দাঁড়িয়েছিল। পুরোহিত মশাই যখন জিজ্ঞেস করলেন, আপনি কি স্বেচ্ছায় এই বিবাহে সম্মতি দিচ্ছেন? শ্রেয়সী এক মুহূর্ত দেরি না করে বললেন, হ্যাঁ। বিপ্লবের চোখে তখন প্রাপ্তির অশ্রু। হ্যাঁ, সেও বলল। আর সেই মুহূর্তেই একসময়ের অহংকারী কোটিপতি মহিলা এক সাধারণ অটোওয়ালার ধর্মপত্নী হয়ে উঠলেন। বিয়ের পর শ্রেয়সী এক বিশাল পদক্ষেপ নিলেন। তিনি তার সম্পত্তির বড় একটা অংশ অসহায় অনাথ শিশু আর অবহেলিত বিধবাদের কল্যাণে ট্রাস্ট করে দিলেন। তিনি ঘোষণা করলেন, মানবতা যদি ওপর থেকে না আসে, তবে নিচ থেকেই তাকে জাগিয়ে তুলতে হবে। বিপ্লব আজও অটো চালায়, কিন্তু এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় লোকে তাকে অবজ্ঞার চোখে নয়, বরং শ্রদ্ধার চোখে দেখে। কারণ সে প্রমাণ করে দিয়েছে, মানুষের আসল পরিচয় তার পকেটের ভার দিয়ে নয়, বরং তার হৃদয়ের মহত্ব দিয়ে হয়। আজও যখন কেউ শ্রেয়সীকে জিজ্ঞেস করে, আপনার কি কোটি টাকার ওই আরামদায়ক জীবনটা মিস হয় না? শ্রেয়সী তার স্বামীর দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বলেন, আমি হয়তো কোটি কোটি টাকা হারিয়েছি, কিন্তু বদলে আমি এক অমূল্য জীবন ফিরে পেয়েছি। বন্ধুরা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মনুষ্যত্ব কোনো স্টেটাস বা টাকার উপর নির্ভর করে না।
যদি এই হৃদয়স্পর্শী গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।